হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। গতকাল ইনফিনিক্স ইন্ডিয়ার বাজারে লঞ্চ করেছে ইনফিনিক্স 05G। আজকে আমরা এই ফোনটাকে নিয়ে কথা বলবো। আজকে আমি এই ফোনটার একটা ওপিনিয়ন রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। কাদের জন্য এই স্মার্টফোনটা পারফেক্ট আর কাদের এই স্মার্টফোনটা থেকে দূরে থাকা উচিত। আমি কয়েকটা পয়েন্টের ওপর এই স্মার্টফোনটাকে ভাগ করেছি। সেই পয়েন্টগুলো শুনলে আপনারা অবশ্যই ডিসিশন নিতে পারবেন এই ফোনটা আপনার কেনা উচিত কিনা। তার আগে কয়েকটা ইনফরমেশন দিয়ে দিই। ইনফিনিক্স 05G এই ফোনটা ইন্ডিয়ান মার্কেটে বেস ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে 8GB 128GB, যার দাম রাখা হয়েছে 19,999 রুপি। বাংলাদেশে 25 বা 26,000 টাকায় অফিসিয়ালি লঞ্চ হবে। আনঅফিসিয়ালি এই স্মার্টফোনটা আগে পৌঁছে যাবে এবং মার্চ মাসের মিড উইকের মধ্যে অফিসিয়াল লঞ্চের সম্ভাবনা রয়েছে। তবে হ্যাঁ, এখনই সিদ্ধান্ত নেবেন না। আমাদের আনবক্সিং এবং রিভিউ খুব তাড়াতাড়ি আসবে, তখন আপনারা সিদ্ধান্ত নেবেন যে এই স্মার্টফোনটা কেনা ঠিক আছে কিনা। কিন্তু তার আগে আমাদের এই ওপিনিয়ন ভিডিও যারা আপনারা আগেই স্মার্টফোনটা কিনতে চাইছেন তাদের জন্য। আসুন আর একটুও দেরি না করে সোজা এপিসোড শুরু করব। আর হ্যাঁ, কোথাও গিয়ে ভিডিওটা যদি একটুও ভালো লাগে, আমাদের প্রতি একটুও ভালোবাসা জন্মায়, অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব আর বেল নোটিফিকেশনটা প্রেস করে রাখবেন এই ধরনের ভিডিও দেখার জন্য। আসুন শুরু করি। প্রথমেই আমরা কথা বলবো এই স্মার্টফোনটার ভালো দিকগুলো নিয়ে। কেন এই স্মার্টফোনটাকে আপনারা প্রায়োরিটি দিতে পারে। প্রথমেই যে পয়েন্টটার কথা উল্লেখ করবো সেটা হচ্ছে লুকস এবং ডিজাইন। ইনফিনিক্স এবার সত্যিই একটা অ্যাগ্রেসিভ কাজ করেছে। ইনফিনিক্স এতদিনে যে স্মার্টফোনগুলো লঞ্চ করেছে তার মধ্যে সব থেকে সেরা ডিজাইন কিন্তু তারা প্রোভাইড করতে পেরেছে ইনফিনিক্স 05G-তে। খুব কুল ডিজাইন লেগেছে। তার মধ্যেও আমি উল্লেখ করব হলুদ কালারের যে ভ্যারিয়েন্টটা এসছে সেটা অসাধারণ এবং লেদার ব্যাক প্যানেল ফিনিশের সঙ্গে এসছে। তবে হ্যাঁ, এই স্মার্টফোনটার প্রত্যেকটা জিনিস কিন্তু পলিকার্বনেট, সেটা ফ্রেমই হোক বা ব্যাক প্যানেল। কিন্তু হ্যাঁ, এই স্মার্টফোনটার লুকস অসাধারণ। এছাড়াও আরও একটা ব্যাপারে এই স্মার্টফোনটাকে প্রায়োরিটি দেওয়া যায়, সেটা হচ্ছে এই স্মার্টফোনে ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চির একটা LTPS ডিসপ্লে। LTPS ডিসপ্লেটা কি? IPS ডিসপ্লে আর অ্যামোলেড ডিসপ্লের মধ্যেকার একটা ডিসপ্লে। আপনি যদি ডিসপ্লের র্যাঙ্কিং অনুসারে সাজান, প্রথমে থাকবে অ্যামোলেড ডিসপ্লে, তারপরেই থাকবে LTPS ডিসপ্লে এবং সবার নিচে থাকবে কিন্তু IPS LCD প্যানেলের ডিসপ্লে। ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট ভালো। 120 হার্জের রিফ্রেশ রেট, এছাড়াও এখানে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট রয়েছে, NEG ডাইনারেক্স গ্লাস প্রোটেকশন রয়েছে। ডিসপ্লে নিয়েও আমার তেমন কোনো অভিযোগ নেই। তবে যে জিনিসগুলো নিয়ে অভিযোগ রয়েছে সেগুলোর জন্য একটু ওয়েট করুন, সবার শেষে গিয়ে কথা বলছি। হ্যাঁ, এই ফোনটার এই সমস্ত কিছুর বাইরে এসে সব থেকে হাইলাইটিং পয়েন্ট হচ্ছে এই ফোনটার পারফরমেন্স। মিডিয়াটেকের ডায়মেনসিটি 900 চিপসেট ইউজ করা হয়েছে। এছাড়াও এই প্রাইস পয়েন্টে আর কোনো ফোন যেখানে UFS 3.1 স্টোরেজ টাইপ ইউজ করছে না, DDR5 র্যাম ইউজ করছে না, সেখানে ইনফিনিক্স অসাধ্য সাধন করে এখানে এই দুটো বৈশিষ্ট্যই এখানে যুক্ত করেছে, UFS 3.1 স্টোরেজ টাইপ, DDR5 র্যাম। কিন্তু আমি বারবার ভিডিওতে একটা জিনিসই বলে আসি, হার্ডওয়্যার দিয়ে কিন্তু একটা স্মার্টফোন কতটা ভালো পারফর্ম করে বোঝা যায় না, তার সফটওয়্যার অপটিমাইজেশন শেষ কথা বলে। সফটওয়্যার যদি ঠিকঠাক পারফর্ম করতে পারে তাহলে হার্ডওয়্যার থেকে 100% যে পাওয়ারটা সেটা তারা বার করে আনতে পারে। কিন্তু সফটওয়্যার যদি উইক হয় তাহলে হার্ডওয়্যার লেভেল যতই ভালো হোক না কেন 100% পাওয়ারটা কিন্তু ইউজ করা যায় না। সুতরাং এই যে সফটওয়্যার অপটিমাইজেশন, এটা নিয়েও আমরা এর কনস পয়েন্টগুলোতে আলোচনা করব। এছাড়াও এই ফোনটার আরও কয়েকটা স্ট্রং পয়েন্ট রয়েছে, যেমন এখানে 13টা 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে। এর সঙ্গে সঙ্গে এখানে নয়েজ ক্যান্সেলেশন বাটন রয়েছে, যেটা ইনফিনিক্স বারবার অবহেলা করলেও এবার কিন্তু সেই ভুলটা আর করেনি। এছাড়াও এখানে ভার্চুয়াল র্যামের সাপোর্ট রয়েছে। 8GB বেস ভ্যারিয়েন্ট, আরও 5GB আপনি ভার্চুয়াল র্যাম যোগ করে 13GB ক্যাপাসিটি পেয়ে যাবেন। এর সঙ্গে সঙ্গে এই স্মার্টফোনটিতে কিন্তু 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জার অ্যাভেলেবেল রয়েছে। প্রত্যেকটা সেন্সর অ্যাভেলেবেল রয়েছে এবং এর যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট ফাস্ট এবং রিলায়েবল। এছাড়াও এই স্মার্টফোনটার ক্যামেরার ক্ষেত্রেও কিন্তু একটা স্ট্রং পয়েন্ট রয়েছে। অন্যান্য স্মার্টফোন কোম্পানি যেখানে আজকের দিনে 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দিয়ে কাজ ছেড়ে দিচ্ছে, সেখানে ইনফিনিক্স এই ফোনটাতে ইউজ করেছে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। এর সঙ্গে সঙ্গে একটা 13 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স তারা প্রোভাইড করেছে, যেটা দিয়ে আপনি 2x পর্যন্ত অপটিক্যাল জুম এবং 30x পর্যন্ত ডিজিটাল জুম করতে পারবেন। ডিজিটাল জুমের আশায় থাকবেন না, সেটার যে কোয়ালিটি সেটা যথেষ্ট খারাপ হবে। এছাড়াও দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর। তবে হ্যাঁ, এরও একটা উইক পয়েন্ট থেকে যাচ্ছে, আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সেটা নিয়ে একটু পরে কথা বলছি। কি এতক্ষণে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে ইনফিনিক্স আমাকে টাকা পয়সা খাইয়েছে? কিন্তু হ্যাঁ, যেটুকু টাকা পয়সা এতক্ষণ খাইছিল এবার সব কিছু কেড়ে নেবে, কারণ এবার আমি এই ফোনটার প্রবলেমগুলো নিয়ে কথা বলবো। এই ফোনটাতে কোনো রকম অ্যামোলেড ডিসপ্লে নেই। আর অ্যামোলেড ডিসপ্লে আপনার যদি প্রধান প্রায়োরিটি হয় তাহলে এই প্রাইস রেঞ্জে আপনি অনেক স্মার্টফোন অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেখানে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। হ্যাঁ, সেখানে হয়তো আবার হায়ার রিফ্রেশ রেট পাবেন না। এই জিনিসটার সঙ্গে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। এর সঙ্গে সঙ্গে এই ফোনটাতে ফুল HD+
সরি, এখানে LTPS ডিসপ্লে থাকলেও এখানে কিন্তু কোনো রকম ওয়াইল্ডভাইন L1 এর সাপোর্ট নেই, ওয়াইল্ডভাইন L3, যেটা এই প্রাইস পয়েন্টের একটা স্মার্টফোনে কখনোই মানা যায় না। আর ইনফিনিক্স আপডেটে আদৌ ওয়াইল্ডভাইন L1 সাপোর্ট দেবে কিনা সেটা কিন্তু স্পষ্ট নয়। ইনফিনিক্স নোট 11S ফোনটা আমি ইউজ করেছি, হট 11, এই ফোনগুলোতে এতদিন হয়ে গেছে আপডেটের মাধ্যমে কিন্তু ওয়াইল্ডভাইন L3 থেকে L1 এর সাপোর্ট আসেনি। সুতরাং এই স্মার্টফোনটার এই ব্যাপারটা কিন্তু একটা উইক পয়েন্ট থেকে যায়। এর সঙ্গে সঙ্গে এই স্মার্টফোনটার যে অডিও কোয়ালিটি সেটাও যথেষ্ট এভারেজ। এখানে ডুয়েল স্পিকার নেই, এখানে সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার রয়েছে, এমনকি এটাও খুব টাইনি এবং লাউডনেস বা বেসের খুবই কিন্তু অভাব রয়েছে। আপনারা যারা সাউন্ড লাভার, মাল্টিমিডিয়া কনজামশন করতে চাইছেন, মাল্টিমিডিয়া ডিসপ্লের সঙ্গে কিন্তু সাউন্ড কোয়ালিটিও ম্যাটার করে, এই ব্যাপারটাতেও আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। এছাড়াও এই স্মার্টফোনটার ক্যামেরার ক্ষেত্রে যে উইক পয়েন্টের কথা বললাম, এখানে কিন্তু কোনো রকম আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নেই। হ্যাঁ, এই প্রাইস পয়েন্টে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকাটা অবশ্যই জরুরি ছিল। এছাড়াও এই স্মার্টফোনটার সব থেকে বড় যে উইক পয়েন্টটা সেটা হচ্ছে এর XOS বা সফটওয়্যার অপটিমাইজেশন। বিভিন্ন ধরনের আনওয়ান্টেড নোটিফিকেশন আছে, বিভিন্ন ধরনের ব্লোটওয়্যার আছে, যেগুলোকে কিছু আপনি আনইনস্টল করতে পারবেন, কিছু ইনফিনিক্সের নিজস্ব ব্লোটওয়্যার আছে যেগুলোকে আপনি আনইনস্টল করতে পারবেন না। এছাড়াও এর অপটিমাইজেশনের জন্য এই যে স্মার্টফোনটা এত পাওয়ারফুল একটা স্মার্টফোন, তার যে পাওয়ার সেটা কিছুটা হলেও আপনি কম উপভোগ করতে পারবেন। এরপর বাকি সিদ্ধান্ত আপনার। সো এরপর কনক্লুশনে আসার পালা। এই স্মার্টফোনটার দাম যদি 1000 বা 1500 রুপি কম রাখা যেত তাহলে আমি বলতাম কিলার স্মার্টফোন, কারণ আমি 20,000 রুপি যখন একটা খরচ করছি তখন আমার হাতে কিন্তু অনেক কটা অপশান থেকে যাচ্ছে। রিয়েলমি জিটি মাস্টার এডিশন অফারে অপশান থেকে যাচ্ছে, Xiaomi 11i, IQ Z3, এই সমস্ত ফোনগুলো কিন্তু আমার হাতে অপশানে থাকছে। তখন সেক্ষেত্রে ইনফিনিক্সের স্মার্টফোন ওই দামে ওই শুধুমাত্র UFS 3.1 স্টোরেজ টাইপ, DDR5 র্যাম আর কয়েকটা হাইলাইটিং পয়েন্টের জন্য অনেকের ক্ষেত্রে কিন্তু মেনে নেওয়া মুশকিল, যেহেতু এই ব্র্যান্ডটা ইনফিনিক্স ব্র্যান্ড। অন্যান্য ব্র্যান্ডগুলো কিন্তু তাদের নিজেদের জায়গা পাকা করে নিয়েছে, ইনফিনিক্সের আরও কিছু আর না হলে এই যে কনসগুলো রয়েছে সেই কনসগুলোকে মিটিয়ে দিয়ে তবে এই দামটা রাখা উচিত ছিল। যাই হোক, আমার মত এটা। তবুও এই স্মার্টফোনটা অবশ্যই একটা ভ্যালু ফর মানি ডিভাইস, আপনারা চাইলে অবশ্যই এই স্মার্টফোনটাকে ভেবে দেখতে পারেন। সো আজকে আর কথা বলছি না, এরপর আপনাদের অভিমত কি? এই স্মার্টফোনটা এই দামে কেনা উচিত নাকি আর কোনো আপনার হাতে বেটার অপশন আছে? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকে আর কথা বলাচ্ছি না, যদি সাবস্ক্রাইব না করে থাকেন আরও একবার রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখুন এই ধরনের ভিডিও দেখার জন্য, আনবায়াসড ভিডিও দেখার জন্য। আজকে আর কথা বলাচ্ছি না, দেখা হবে আগামী পর্বে।